সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশরাফ কায়সার রয়েছেন আমাদের সঙ্গে। আশরাফ, স্বাগত আপনাকে। ধন্যবাদ মতি ভাই। আমাদের সময় শিরোনাম হচ্ছে সংস্কার প্রস্তুতি জোর কদমে, চটপটির দোকানে 234 কোটি টাকা ব্যাংকের ঋণ। এটা চটপটির দোকানে 234 কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে। এই ছিল বাংলাদেশ। প্রত্যাশা প্রাপ্তির ফারাক বেড়েছে। অন্তর্বর্তী সরকারের 2 মাস শেষ পর্যন্ত কাকে বেছে নেবেন হাসিনা? যায় যায় দিন, বাধা আয়ে চলছে না সংসার, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সারা দেশে বিশেষ টাস্কফোর্স গঠন। খবরের কাগজ, বিপদগ্রস্ত রাজনীতিকরাই আওয়ামী লীগ এখন সাধু সাজছে। কালবেলা শাক দিয়ে মাছ ঢাকা ছিল পদ্মায়, কূটনীতিতে সফল, বাজারে অস্বস্তি। সময়ের আলো, শতকোটির প্রকৌশলী, ঢাকা ওয়াশিংটন সম্পর্ক আরও ঘনিষ্ঠ হতে যাচ্ছে। ইনকিলাব সাফল্য খুঁজছেন ছাত্র জনতা, আর্থিক খাতে ফিরছে গতি। করতোয়া সাইফুজ্জামান, এস আলম ও নাফিজের উপর নিষেধাজ্ঞা, মাতার বাড়িতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ পাচ্ছে জাপান। শিরোনাম দেখছিলাম। শিরোনামে ধরেন নতুন যে সরকার, অন্তর্বর্তী সরকার 2 মাস হলো, আপনার মূল্যায়ন কি? 2 মাসে কিন্তু আপনি তো সরকারের প্রেক্ষাপটটা জানেন। জি, নিশ্চয়ই জানি, এবং আমরা জন আকাঙ্ক্ষা জানি, আমরা গঠন প্রক্রিয়া জানি। এবং আমি কিন্তু আপনাকে বলবো, যেদিন অন্তর্বর্তী সরকার গঠিত হয় সেদিন থেকে আমার মনে হয়েছে যে সরকারের গুণগত মান বা যারা উপদেষ্টা হয়েছেন তাদের মান আরও ভালো হতে পারত। দেখুন, তারা প্রত্যেকেই যোগ্য, জ্ঞানী, দক্ষ, অভিজ্ঞ, কিন্তু আপনি যদি সরকারটির কর্মপন্থা বা সরকারের উপরে যে দায় প্রত্যাশা আমাদের, সেটি পূরণ করতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এবং সেই সময়টিকে এবার আমরা একটি ডিপ্লোম্যাটিক টার্ম বের করেছি, যৌক্তিক সময়। সেটি হতে পারে 2 বছর, 1.5 বছর, 1 বছর, 3 বছর, কিছু তো একটা, কিন্তু তারপরেও তো একটা নির্ধারিত সময়। আপনি গত 60 দিনের অগ্রগতি যদি দেখেন, আমি কিন্তু সরকারকে খুব ভালো মার্ক দিব না। আমি বড় জোর 10-এর মধ্যে 4 দিব। কেন? কারণটা আমি বলি আপনাকে। কারণ দেখুন, প্রথম কাজ ছিল এই যে নিহত হয়েছে যারা, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এবং আহত হয়েছে যারা প্রায় 20,000 মানুষ, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। আমরা আজকে জানলাম যে সরকার 700-র উপরে মানুষকে নিহত বলছে এবং আহত বলছে 18,000 মানুষকে। এটি করতে কি আপনার 60 দিন লাগে? কারণ 60 দিন আগেই তো ঘটনা ঘটে গেছে। তার মানে সরকার এই জায়গাটিতে ফেল করেছে। এবং আপনি যখন গণবিপ্লবের পরে সরকার হন, আপনার প্রথম দায়িত্ব হচ্ছে ওই বিপ্লবের জন্য যারা জীবন দিয়েছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা দৃষ্টিশক্তি হারিয়েছে, তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা। আজ অবধি কোনো চিকিৎসার দায়ভার সরকার নেয়নি, সব ব্যক্তিগতভাবে হচ্ছে। আপনি দেখুন, 71-এর পরেও আমাদের মুক্তিযোদ্ধাদেরকে ইউরোপে চিকিৎসা করতে পাঠানো হয়েছিল। 2024-এ আমরা একজনকে এখনও বিদেশে পাঠাইনি। এবং সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া, যেখানে ভালো চিকিৎসা হবে আপনার পাঠানো দরকার। আমার ধারণা এই জায়গাটিতে সরকারের একটা চরম মনোযোগ দেওয়া দরকার। সরকার হয়তো বলবে যে আর্থিক সংকট। সরকারের আর্থিক সংকট নাই, কেননা আপনি যাদেরকে আইনের আওতায় এনেছেন, যাদের বিচার করবেন বলে আমরা আশাবাদী, যারা আপনার $100 বিলিয়ন মতো পাচার করেছে, যাদের সম্পদ আপনি অধিগ্রহণ করতে পারেন, একজনের সম্পদ অধিগ্রহণ করে আপনি এই পুরো চিকিৎসা খরচ চালাতে পারেন। সরকারকে দূরদর্শী হতে হবে, সরকারকে সাহসী হতে হবে, সরকারকে সৃজনশীল হতে হবে। এর কোনোটাই এই সরকার না। এখন কেন না আমি বলি, দেখুন, আমাদের একটা রুটিন দায়িত্ব হয়ে গেছে প্রশাসনের রদবদল করা। এবারের এই কাজটি করলে তো হবে না, কেননা 15 বছরের দলীয়করণ এবং জঞ্জাল এই সরকারের ঘাড়ে পড়েছে। আপনাকে 64 জন সচিব বা 62 জন সচিবকে 62 মিনিটে বিদায় করে দেওয়া দরকার ছিল। তাহলে সরকার প্রশাসন একটা মেসেজ পেত যে এখানে কিন্তু থাকার কোনো সুযোগ নাই। সেই মেসেজ তারা পায়নি। না পেয়ে যেটি করেছে, গত 60 দিনে আপনার ঘাড়ে উঠে, যেটা লতিফুর রহমান সাহেব করেছেন, যেটি লতিফুর রহমান সাহেব করেছেন, এবং আমাদের কাছে খুব যৌক্তিক মনে হয়েছে। দেখুন, মাত্র 5 বছর একটি সরকার, রাজনৈতিক সরকার থাকলেই একজন প্রধান উপদেষ্টাকে ওই কাজ করতে হয়। তাহলে 15 বছর থাকলে কি করতে হবে? উনি 13 জনকে বদলি করেছেন, আপনি তার 3 গুণকে বদলি করবেন অন্তত। কিন্তু এই ফ্যাসিজমে আমরা দেখেছি 3 গুণ দিয়ে হবে না, 5 গুণ করতে হবে। কেননা ফ্যাসিজমের পাশে আমরা দেখেছি এই ব্যক্তিরা কি করে তাদের দলীয় কর্মীর মতো ব্যবহার করেছেন, রাষ্ট্রের কর্মচারী থাকেননি। মতি ভাই, এই আমলাদেরকে পাশে রাখার বিপদ হচ্ছে, তাও টক্সিক আমলা।
সে আপনাকে ভুল পথে পরিচালিত করবে। সে আপনাকে ভয় দেখাবে, অজুহাত দেখাবে, সব কিছু ঝুলিয়ে দিবে। সামিটের প্রধানের অ্যাকাউন্ট ফ্রিজ করতে আপনার 60 দিন লাগে, বসুন্ধরার অ্যাকাউন্ট ফ্রিজ করতে আপনার 60 দিন লাগে। এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, সবাই জানে এটা ওনারাও জানেন। কিন্তু কোথায় যেন তাদের শ্লথ গতি, কোথায় যেন তাদের নির্লিপ্ততা, একটা আয়েসি ভঙ্গি, যে অ্যাজ ইফ অনেক সময় রয়েছে, সেটি কিন্তু আমাদের হাতে নাই। অতএব দুটি ঘটনা, একটি হচ্ছে আহত নিহতদের ব্যাপারটা, একটা হচ্ছে প্রশাসনের রদবদল। পুলিশের ব্যাপারে আপনাকে আরও কঠোর হতে হতো। পুলিশ যেই রোলে ছিল এবং র্যাব যেই রোলে ছিল, তাতে করে আমার মনে হয়েছে যে পুলিশের অর্ধেক জনসংখ্যাও যদি আপনি কমিয়ে ফেলতে হতো, আপনি কমিয়ে ফেলতেন। আরেকটা জিনিস আমার সরকারের ব্যর্থতা মনে হয়েছে, রাজনৈতিক দলগুলো। দেখুন, এই সরকারের একটা বড় সুযোগ হচ্ছে বিদায় নেওয়ার শক্তিটি সরকারের পাশে নেই। অতীতের কোনো সময় আমরা এই সুযোগ পাইনি, তার মানে এটি একটি অবারিত সুযোগ। অতএব যারা ক্ষমতায় আশেপাশে রয়েছে তারা সবাই আপনার পক্ষের শক্তি, তাদেরকে নিয়ে আপনি ভালো সমঝোতা করতে পারেননি, তাদের সাথে সুসম্পর্ক করতে পারেননি, তাদের মধ্যে অবিশ্বাস দানা বেঁধেছে, এটিও সরকারের ব্যর্থতা। যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন তারা কিন্তু বলছেন যে এখানে এই যদি রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি থাকতো এই সরকারে, তাহলে আজকে আপনি যে প্রশ্নটা তুলছেন সেটা হয়তো তুলতে পারতেন না। কারণ আপনি যখন বলছেন যে সরকার দুর্বল, দুর্বল থাকতো না আর কি। আমার নিশ্চিত ধারণা থাকতো না। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। আরেকটা জিনিস হচ্ছে যে দেখুন, একটি জাতীয় সরকার করার কথা আমরা 5 তারিখে আলাপ করেছি, শুনেছি, বলেছি। তখন রাজনৈতিক দলগুলো হয়তো ভেবেছে যে তাদের অন্তর্ভুক্তি সরকারের চরিত্রকে প্রশ্নবিদ্ধ করবে, কিন্তু পরিস্থিতি কিন্তু তা না। ওই চিন্তাগুলো ট্র্যাডিশনাল তত্ত্বাবধায়ক সরকারের চিন্তা। এবারের পরিস্থিতি তো ভিন্ন। আমি তো আবারও বলি যে একটি বিপ্লবী সরকার করার সুযোগ আমরা হাতছাড়া করেছি, এবং আমাদের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেটি অন্তত 50% হাতছাড়া হয়ে গেছে যেই দিন এই উপদেষ্টারা শপথ নিয়েছেন সেই দিন। বাকি 25% নষ্ট হয়েছে গত 60 দিনে। এখন আপনার সামনে সুযোগ হচ্ছে রাজনৈতিক দলগুলোকে আপনি এখন সাথে নিতেই হবে। আমি যে আশঙ্কা করছি, যে চ্যালেঞ্জ আমাদের সামনে রয়েছে, তার দুটি বড় চ্যালেঞ্জ আপনাকে বলি। একটি হচ্ছে পতিত শক্তি প্রতিদিন ষড়যন্ত্র করছে ফিরে আসার, অথবা অরাজকতা তৈরি করার, অস্থিরতা তৈরি করার। প্রতিবেশী দেশ তার যে ন্যারেটিভ, যে ইসলামিস্টরা বাংলাদেশ দখল করে নিয়েছে, এখানে খেলাফত প্রতিষ্ঠিত হবে, উগ্রবাদীরা দেশ শাসন করবে, সেই ন্যারেটিভে আমরা কেউ কেউ পা দিচ্ছি। তার মানে এই শক্তিকে, এই প্রোপাগান্ডাকে, মিস ইনফরমেশনকে মোকাবেলা আপনি এই সরকারের মতো একটি দুর্বল সরকার একা করতে পারবে না। রাজনৈতিক শক্তিকে তার সাথে নিতে হবে। তাহলে পরিণতিতে কী হবে? পরিণতিতে দুটি আশঙ্কা রয়েছে। একটি হচ্ছে যে দেখুন, সরকারটি বেশ দুর্বল, সরকারটি ভালো মানুষের সরকার, কিন্তু আমাদের কিছু খারাপ মানুষ দরকার ছিল এই সরকারে, যারা এই নোংরা কাজটি করতে পারবেন এবং নোংরা শক্তিকে তার মতো করে ব্যবহার করতে পারবেন। আপনি যেভাবে দুর্নীতি হয়েছে, যেভাবে খুন হয়েছে, গুম হয়েছে, রাহাজানি হয়েছে, এবং যেভাবে আপনার গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, তার জন্য সেই রকম শক্তির লোক দরকার যার মধ্যে সাহস আছে এবং শেষ দেখে নেওয়ার একটা তেজ আছে। সেটি আমরা এই সরকারে দেখতে পাচ্ছি না। এখন আপনার আমাদের আশঙ্কাটি হচ্ছে যে আগামীতে চ্যালেঞ্জ কিন্তু অনেক। যেমন আমি বলছি যে আপনি সামনে দুর্গাপূজা রয়েছে, আপনি জানেন যে এখন তথ্য কিন্তু খুব দারুণভাবে প্রবাহিত হয়। এই দুর্গাপূজাতে 2-5টি ইনসিডেন্ট যদি হয়, সেটিও কিন্তু প্রতিবেশী দেশ সারা বিশ্বে প্রচার করবে, তার নিজের দেশের রাজনীতিতে কাজে লাগাবে, আওয়ামী লীগ তার রাজনীতিতে কাজে লাগাবে, এবং দেশে নেতৃত্ব নেই, দেশে সরকার কার্যকর না, এবং দেশে ইসলামিস্টরা সংখ্যালঘুদেরকে অত্যাচার করছে। এই ন্যারেটিভ যখন যাবে, সেই পশ্চিমা শক্তি যারা আপনাকে সাধুবাদ জানিয়েছে, যারা আপনার পাশে দাঁড়ানোর কথা বলেছে, তাদের মধ্যে কিন্তু ইসলামোফোবিয়া আছে। তারা কিন্তু শঙ্কিত হয়ে যাবে, উঠে বসবে। ঢাকা শহরে যদি খেলাফতের পতাকা দেখে, অথবা ঢাকা শহরে যদি আপনার এই ধরনের উত্তেজনা দেখে, শরিয়া আইন কায়েমের মিছিল দেখে, তাহলে কিন্তু তারা এমনিতেই শঙ্কিত হয়। আমাদের দেশের মূল চরিত্রের মধ্যে কিন্তু সেটি নেই। এটি একটি মডারেট মুসলিম কান্ট্রি, কিন্তু সরকার রাজনৈতিক শক্তিকে সেটি বোঝাতে হবে। রাজনৈতিক শক্তি সরকারকে বলতে হবে যে আমরা এককাট্টা হয়ে এই চ্যালেঞ্জ এবং ষড়যন্ত্র মোকাবেলা করব। একটা চিত্র তো পাওয়া গেল কি অবস্থা 2 বছরে। কিছু ভালো কাজও তো তারা করেছে। না, নিশ্চয়ই ভালো কাজ করেছে। তবে আমি প্রথমত সাধুবাদ জানাবো বাংলাদেশের জনগণকে। তারা গণ অভ্যুত্থানটি করেছেন, ছাত্র শ্রমিক জনতা। তারা পরবর্তী 3 দিন, বাংলাদেশে কোনো সরকার ছিল না,
তারা বিহেভ করেছেন যে অ্যাজ ইফ আমরা সবাই সরকার। আমার ওই 3 দিন 72 ঘন্টা আমার জীবনে এত সুন্দরভাবে বেঁচে থাকার কোনো সময় আমার মনে পড়ে না ওই 72 ঘন্টার মতো। তারপরে 17 দিন আপনার দেশে কোনো পুলিশ ছিল না, তারপরেও তো এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। দেখুন যা যা খারাপ ঘটনা ঘটেছে সব সেনা ছাউনি থেকে ঘটেছে। 632 জন হাওয়া হয়ে গেছেন, অদৃশ্য হয়ে গেছেন, এবং শেখ হাসিনাকে পালিয়ে যেতে দেওয়া হয়েছে, এটি ঘটেছে। এবং পরবর্তীতে আওয়ামী লীগ বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করেছেন, কখনো ডাকাত, কখনো আনসার, কখনো 35 ইত্যাদি ইত্যাদি। কাজেই সরকারটিকে আমি এই অর্থে সাধুবাদ দিব যে তারা স্থিতির জায়গাটি ধরে রাখার চেষ্টা করেছেন। তারা হয়তো ভেবেছেন, আমার ধারণা পরামর্শটি ব্যুরোক্রেটদের, যে সাহসী সংস্কার করা যাবে না, করলে টালমাটাল হয়ে যাবে। আপনি জানেন যে তারা তাদের ওরিয়েন্টেশন হচ্ছে এইটা, গণবিপ্লবের ওরিয়েন্টেশন ঠিক তার উল্টোটা। কাজেই সরকার দেরিতে হলেও বেশ 6টি কমিশন করেছে। আপনি দেখেন 6টি কমিশন করার ঘোষণা প্রফেসর ইউনূস দিয়েছেন 1 মাস আগে, গ্যাজেট হয়েছে আজকে, গতকালকে। তার মানে এই 30 দিন আমরা কি করলাম? এই ব্যক্তিবর্গরা, এই প্রতিটা কমিশনের 8-9 জন করে সদস্য, সবাই ঢাকা শহরে আছেন মোটামুটি, তারা নিজেরা বসে যেতে পারতেন। তারা সংস্কারে কতদিন লাগতে পারে? না, এখন সংস্কারে আপনি অযথা 3 মাস সময় দিয়েছেন। আমি আপনাকে বলি, বদিউল আলম মজুমদার সাহেব, ইফতেখারুজ্জামান সাহেব, তাদের 7 দিনের বেশি সময় লাগার কথা না। তারা এত হ্যান্ডস অন এই সাবজেক্টগুলোতে, তারাই যোগ্যতম ব্যক্তি ধরে নিন। আচ্ছা, এটির আরেকটি বিকল্প প্রস্তাব আমি বলি, সংস্কার কমিশনের দরকার কি? আপনি তাকে প্রধান নির্বাচন কমিশনার করে দেন, তাকে দুদকের চেয়ারম্যান করে দেন, তাহলে কিন্তু আপনি দেখবেন সে তার মতো করে লোকজন নিয়ে, তারা খুব ভালো জানেন, গত 20, 22, 25 বছর ধরে তারা এই প্রতিষ্ঠান দুইটির সংস্কার নিয়ে কথা বলেছেন। তাতে কি হলো, আপনি ফাস্ট ট্র্যাকে চলে যেতে পারলেন, আপনি স্পিড আপ করতে পারলেন। দেখুন এখন রাজনৈতিক দলগুলোর দাবি হচ্ছে যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, অন্তত মনের দাবি। চা খেতে গিয়ে নাকি তারা তেমনটি বলেননি, তারা সরকারকে সময় দিয়েছেন। কিন্তু আপনার স্বার্থেই, দেশের স্বার্থেই রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দেওয়া দরকার। আমি যেন তেন নির্বাচনের কথা বলছি না। একটি ভালো নির্বাচন করতে হলে আপনাকে প্রশাসনের সংস্কার করতে হবে, পুলিশের করতে হবে, এবং নির্বাচনী কাঠামোর সংস্কার করতে হবে। সেই ক্ষেত্রে আপনি এক ধাপ এগিয়ে যেতে পারেন। মানে যদি কি করতে হয়, তাহলে ভোটার তালিকা, নির্বাচন কমিশন, এসবই তো রয়ে গেছে। অফকোর্স রয়েছে, ভোটার তালিকা আপনার হালনাগাদ করতে হবে, আরপিও নিয়ে কথা বলতে হবে। তখন কি হলো, নির্বাচন কমিশন সবাইকে ডাকতে পারতো। মতি ভাই, একটা জিনিস হচ্ছে প্যারালাল, সমান্তরাল অনেকগুলো জিনিস চলতে পারে, একটার পরে একটা, একটার পরে একটা, এটি কিন্তু এই সরকারের সাথে মানাচ্ছে না। কাজে আপনি সমান্তরাল কিছু করতে দেখেছেন। আমি যদি কেস স্টাডি হিসেবে নির্বাচন কমিশনকে ধরি, আপনি সমান্তরাল এগোতে পারতেন, প্রধান নির্বাচন কমিশনার করে দেন সংস্কারের জন্য। দেখুন, আপনি যদি স্টেক হোল্ডারকে সাথে নিয়ে সংস্কারের আলোচনা না করেন, সংস্কার প্রস্তাবনা আপনি দিলেন 3 মাস পরে, স্টেক হোল্ডাররা বেঁকে বসলো, তারা বলল যে না আমরা এটা চাই না। তখন কি হলো, আরও 3 মাস, আরও 2 মাস, 6 মাস হয়ে গেল শুধুমাত্র প্রস্তাবনা নিয়ে। আপনি বাস্তবায়ন করবেন কবে? আচ্ছা, ওই যে সুখবর নেই কিন্তু নিত্য পণ্যের বাজারে, এর মধ্যে আবার টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, আপনার কি মনে হয়? একদমই সুখবর নেই। আপনার এই অনুষ্ঠানে আসার আগে আমি সাধারণত চায়ের দোকানে কিংবা কফি শপে বসি, যাতে করে মানুষের মতামত বুঝতে পারি। আমাকে কয়েকজন এগিয়ে এসে বলেছেন যে আমরা অনেক বড় বড় কথা বলি, সংস্কারের কথা বলি, নির্বাচনের কথা বলি, সংলাপের কথা বলি, আজকে যেন আমি দ্রব্যমূল্যের কথা বলি। এবং বলেছেন যে এইরকম করে যদি চলতে থাকে, মানুষ কিন্তু, যেটি প্রবণতা, আগেই ভালো ছিলাম, অতীতে ভালো ছিলাম, এই সুরে চলে যাবেন। আপনাকে এই যে টাস্ক ফোর্স করা হয়েছে, ছাত্রদেরকে যুক্ত করা হয়েছে, আমরা বাজার সিন্ডিকেটের কথা বলে থাকি, আমরা বলে থাকি যিনি উৎপাদক তিনি, তার থেকে 6 গুণ বেশি দাম হয় বাজারে এসে সাধারণত। এই সরকার তো এগুলোকে ভেঙে দেওয়ার কথা, ভয় দেখানোর কথা। দেখুন, এই সরকার কিন্তু অ্যাক্টিভিস্টদের সরকার। এখানে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট আছেন, আইনের অ্যাক্টিভিস্ট আছেন, অধিকারের অ্যাক্টিভিস্ট আছেন। অ্যাক্টিভিস্টরা যদি না বুঝে থাকেন যে কি করে সরকারি মেশিনারি চালিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাবে, আমরা কার কাছে যাব? তাদেরকে আমরা মানে প্রচণ্ড শক্তি নিয়ে নামতে দেখছি না। তাদেরকেও অনেকটা কেন যেন মনে হচ্ছে পোশাকি আয়োজনের ভেতরে আবদ্ধ হয়ে গেছেন। বাজারের অবস্থা খুব খারাপ, মানুষ তার সীমিত আয় দিয়ে চলতে পারছে না, এবং যেভাবে দ্রব্যমূল্য এগুচ্ছে, আমার ভয় হচ্ছে অনেক আগে 1/11-র সময় ব্যবসায়ীরা যেভাবে অসহযোগিতা করেছিল, আপনি যদি প্রথমেই তাদেরকে কনফিডেন্সে না আনেন,
দেখুন, ব্যবসায়ীরা প্রফিটিয়ারিং করবেন, এটি স্বাভাবিক। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কিন্তু সেটিকে একটি রেগুলেশনের মধ্যে আপনাকে আনতে হবে, এবং কথা বলে হোক, আইনের আওতায় আনে হোক, যেভাবে হোক। আমরা সরকারের একটা অত্যন্ত বড় ব্যর্থতা মনে করি বাজার মূল্য। আশরাফ, আপনার কথা শুনে আমার কেন যেন মনে হচ্ছে যে আমরা ভুল পথে হাঁটছি। আমরা পুরোপুরি ভুল পথে হাঁটছি তা না, কিন্তু আমরা যেই ভঙ্গিতে হাঁটছি সেই ভঙ্গিটা আমাদের যে গন্তব্য এবং আমাদের যেই প্রতিজ্ঞা তার সাথে যাচ্ছে না। ভঙ্গিটা আয়েশি, ভঙ্গিটা আরামের, ভঙ্গিটা নির্লিপ্ত। আমি আরেকটা প্রস্তাব আপনাকে বলি, সরকারের আকার কেন এরকম হতে হবে? আপনি দ্বিগুণ আকার করুন। তবে দোহাই লাগে আপনি এই অবসরপ্রাপ্ত সচিবদের দিকে যাবেন না, কেননা তারা 20-22 বছর আগে অবসর নিয়েছেন। তাদের অনেকেরই কিন্তু খেই হারিয়ে ফেলেছেন, রেলেভেন্স নাই, এবং তারা অনেকেই দিবানিদ্রার শারীরিক প্রয়োজন অনুভব করেন। আপনি তরুণ মানুষদেরকে সরকারে নেন, যে নাকি জেদ নিয়ে নামবে, যে মনে করবে এটি তার গন্তব্য এবং এখানে সে সফল হতে হবে। আমার কাছে মনে হচ্ছে আমি অতীতের যে কোনো সময়ের অন্তর্বর্তী কিংবা তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে 5 গুণ বেশি চ্যালেঞ্জ দেখছি সামনে। দেখুন, একটি পতিত শক্তি, এই দেশের সবচেয়ে নেটওয়ার্ক রাজনৈতিক দল, যার কর্মী সংখ্যা রয়েছে, তার 15 বছর দেশ শাসনের অভিজ্ঞতা রয়েছে, তার হাতে অস্ত্র রয়েছে, অর্থ রয়েছে, ভারতীয় সংযোগ রয়েছে, এবং তার লবিস্ট নিয়োগের ক্ষমতা রয়েছে ওয়েস্টে। এরকম একটি শক্তিকে মোকাবেলা করে আপনি যদি একটি ভালো গন্তব্যে যেতে চান এবং একটি সুন্দর বিদায় চান, তাহলে আপনার অবশ্যই বাজারের রাজনৈতিক শক্তিগুলোকে সাথে নিয়ে কথা বলতে হবে, কাজ করতে হবে। আমার মনে হচ্ছে আমাদের সময় আর 30 দিন, 90 দিন কিংবা 100 দিন হয়ে গেলে হানিমুন ইজ ওভার। তখন কিন্তু আপনি পতিত শক্তির দোহাই দিয়ে আর পার পাবেন না। তখন আপনাকে জবাবদিহি করতে হবে আপনার কাজের জন্য। আর এই সরকারের জবাবদিহিতা আমরা দেখছি না। এই সরকার কে চালায়, কারা চালায়, সিদ্ধান্ত গ্রহণ কেন আপনার এই সংশয়টা কেন? না, সংশয়টা এই জন্য আমরা দেখছি যে দেখুন, আমরা অতীতে বলেছি সরকারগুলো স্বচ্ছ না। এই সরকার কি স্বচ্ছ? আমি তো দেখছি না। আমি একটা কথা বলি, ধরেন 6টি কমিশন হয়েছে, আপনি সংবিধান সংশোধন কমিশনের প্রধান একজনকে ঘোষণা করেছেন, 3 দিনের মধ্যে তার নাম বাদ দিয়ে আরেকজনকে করেছেন। আপনি কি ব্যাখ্যা করেছেন কেন বদল হলো? করেননি। আচ্ছা, এই কমিশনের 6 জনের যে প্রধান, আপনি কি রাজনৈতিক দলের কাছ থেকে কোনো রকমের সম্মতি নিয়েছেন? নেননি। যেই সংলাপটি পরশুদিন হলো সেটি 55 দিন আগে হতে পারত, কেন আপনি করেননি? আমার মনে হয়েছে যে সরকারটা দ্বিধা, দ্বন্দ্ব, দোদুল্যমানতা, এবং আপনি শুনলে মন খারাপ করবেন, সরকার আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে। এটা কি করে? দেখুন, কেউ বিশ্বাস করে না। দেখুন, আওয়ামী লীগ প্রথম 7 দিন যে ভয় পেয়েছিল, সেই ভয় তাদের 7 মাস 17 মাস থাকা দরকার ছিল। সেই ভয় তাদের কেটে গেছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমি অত্যন্ত মনোযোগের সাথে তাদের সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো পড়ে থাকি, তারা অত্যন্ত তৎপর এবং অন্য যে কোনো শক্তির চেয়ে তারা বেশি তৎপর। আচ্ছা, তারা কি করে তৎপর হওয়ার সাহস পেল? কারণ তারা বুঝতে পেরেছে আপনি তাদেরকে সেই কঠোর ভাষা বলছেন না, আপনি বিচারের আগে, সিদ্ধান্তের আগে তাদের রাজনৈতিক, সামাজিক এবং কি পেশাজীবীদের অধিকার নাই কোনো কিছু করার। এই কথাগুলো ফ্যাসিজমের ব্যাকরণের প্রথম ধাপ মতি ভাই। কাজেই আমরা সরকারকে বুঝতে পারছি না তারা কি ফ্যাসিজম বুঝতে পেরেছেন কিনা, তারা ফ্যাসিবাদী শাসন বুঝতে পেরেছেন কিনা। আমার এখন দুঃখের সাথে জিজ্ঞেস করতে ইচ্ছা করে, এই সরকারের কয়জন ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছিলেন? যারা ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছিলেন, যারা হেনস্থা হয়েছিলেন, যাদেরকে আপনার মতো জোর করে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা কি তাদেরকে মোকাবেলা করেন, সংলাপ করেন, জানতে চান কি ঘটেছিল? আয়নাঘরের ব্যক্তিদের প্রত্যেক দিন তাদের মিট করা উচিত। আমার মনে হয়েছে যে সরকারটি আওয়ামী লীগের পুনর্বাসনে এই অর্থে কাজ করছে, তাদের শ্লথ গতি দিয়ে, তাদের হালকা কথা দিয়ে এবং তাদের পুনর্বাসনের সম্ভাবনা তৈরি করার আকাঙ্ক্ষা জাগিয়ে দিয়ে। এটি অত্যন্ত গর্হিত অপরাধ হবে এবং আপনি বেইমানি করবেন এই গণ অভ্যুত্থানের সাথে, এই জীবন যারা দিয়েছেন সেই তরুণ রক্তের সাথে, এবং বেইমানি করবেন বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার সাথে। এটি একটি চাকরি না,
এটি আসলে দায়িত্ব। কিন্তু এত সবে যখন আপনি শুধু ব্যর্থতা মানে লম্বা ফিরিস্তি, লম্বা তালিকা, এসবই ঠিক আছে। এবার ভালোটা আপনাকে একটু বলি। বলেন। প্রফেসর না না, আমার কথাটা আমি বলিনি, কিন্তু এ থেকে আমি খুব সন্দিহান যে এই বিপ্লব ছিনতাই হয়ে যায় কিনা। প্রফেসর ইউনূস বলছিলেন বলে আপনি বলতে। আমি প্রফেসর ইউনূসের ব্যাপারে আগে বলি, উনি ছাড়া এই সরকারকে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় কেউ ছিল না ওই সময়। কারণটা হচ্ছে যে দেখুন, পশ্চিমা বিশ্বের কনফিডেন্স পাওয়া এবং ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করে বিশ্বের দরবারে একজন লোক দাঁড়াতে পেরেছেন প্রফেসর ইউনূস, এবং যেই ভঙ্গিতে কথা বলেছেন আমরা সেই ভঙ্গিকে ভালোবেসেছিলাম, সেই ভঙ্গিটা ওনার কন্টিনিউ করতে হবে। এবং যেই ভঙ্গিতে উনি বলেছেন যে বাংলাদেশ অস্থিতিশীল হলে সেভেন সিস্টার অস্থিতিশীল হবে, এটি ইন্ডিয়াকেও কিন্তু অনেকটা ব্যাকফুটে ফেলে দিয়েছিল। আমরা আওয়ামী লীগের ব্যাপারে তাকে বলতে শুনেছি যে গণবিচারের আগে তার রাজনৈতিক অধিকার নিয়ে কোনো কথা নেই, তার নির্বাচন নিয়ে কোনো কথা নেই। কিন্তু তিনি যখন নিউ ইয়র্কে গিয়ে আবার বলেন যদি শেখ হাসিনা কোনো অপরাধ করে থাকেন, এটি আমাদের কাছে অনেক সফট বক্তব্য মনে হয়। আপনি যদি বলতে পারেন না, আমরা সবাই জানি, আমরা সবাই এই দেশে ছিলাম। কাজে এবার ভালো দিকটি হচ্ছে যে সরকার ভারতের মতো একটি অপশক্তি, আমি অপশক্তি বলছি বুঝে শুনে, আপনি 15 বছরের রোল দিয়ে ভারতকে একবার চিহ্নিত করে দেখুন। এবং আজকে আবরার ফাহাদের মৃত্যুদিন, এবং আপনি জানেন ফেনী নদীর পানি নিয়ে স্ট্যাটাস দিয়ে ছেলেটার জীবন কি করে ছাত্রলীগ কেড়ে নিয়েছিল, কত নির্মমভাবে। 5 বছর আগে বাংলাদেশে এরকম একটি স্ট্যাটাস দেওয়া যেত না। আজ আমরা ভারতের নাম ধরে কথা বলছি। সীমান্ত হত্যা করে, পানি আটকে দেয়, দেশের ভেতরে ট্রান্সশিপমেন্ট করে, রেভিনিউ দেয় না, এবং আপনার গোয়েন্দা সংস্থা বাংলাদেশের সর্বত্র বিচরণ করে। এই যদি হয়, সেই জায়গাটিতে সরকার দারুণভাবে ভারতের ষড়যন্ত্র মোকাবেলা করে, প্রোপাগান্ডা মোকাবেলা করে দেশকে স্থিতিশীল করেছে, পশ্চিমা বিশ্বের সহানুভূতি অর্জন করেছে, সমর্থন অর্জন করেছে। এবং আমি কিন্তু রাজনৈতিক দলগুলোরও প্রশংসা করতে চাই। 60 দিনে দেখুন জামাত ইসলামী কখনো একটু বেশি কথা বলছে, আমার ধারণা তারা কোনো কোয়ার্টার থেকে একটা আশ্বাস পেয়েছে যে তাদের রাজনীতির পরিধি বড় হতে পারে, তারা যদি আরও উদারনৈতিক কথা বলে, তারা যদি বিএনপির সাথে একটু দূরত্ব তৈরি করে। তারা সংস্কারের দিকে বেশি কথা বলছে, বিএনপি নির্বাচন নিয়ে বেশি কথা বলছে। কিন্তু তারা দুটি দল এবং পরবর্তী সব দলগুলো সরকারকে সমর্থন করছে না, এরকম কোনো নজির নাই। আপনি কি মনে করেন যে জামাত যে কৌশল নিয়েছে এটা মানে আখেরে এটা ভুল প্রমাণিত হবে? আখেরে ভুল প্রমাণিত হবে এই অর্থে যে তাদের রাজনীতি মেনে, তাদেরকে রাজনৈতিক শক্তি হিসাবে মেনে তাকে ভোট দেওয়ার সংখ্যা বাংলাদেশে নির্দিষ্ট। এবং আপনি কখনো যদি আগামীতে সময় হয় যখন আমরা ভোটের কাছাকাছি আসব, আমি খুব আশাবাদী আপনার সামনে প্রেডিক্ট করতে যে ইসলাম ভিত্তিক দলগুলো যদি একজোটও হয় তাহলে কয়টা আসন পাবে, জামাত যদি একা নির্বাচন করে তাহলে কয়টা আসন পাবে। এটি হচ্ছে যে আপনি তো খোলা মনে বলতেই পারেন অনেক কথা, বাট এটা বলা যায় যে যদি নির্বাচন বিলম্বিত হয় তাহলে কিন্তু অন্য সংকটে পড়বে বাংলাদেশ। অফকোর্স অন্য সংকটে পড়বে, এবং সেই সংকট মোকাবেলা করা আপনার জন্য অনেক কঠিন হবে। দেখুন, আমি কাউকে ভয় দেখাতে চাচ্ছি না, কিন্তু আমি আশঙ্কাটি প্রকাশ করতে চাচ্ছি যাতে আমরা সতর্ক হই। আপনি তৃতীয় শক্তি বাজারে রয়েছে, চতুর্থ শক্তি বাজারে রয়েছে, এবং আপনি জানেন বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয়। সেই প্রতি বিপ্লব কখনো কিন্তু পতিত শক্তিও করতে পারে, তৃতীয় শক্তিও করতে পারে, এমনকি চতুর্থ শক্তিও সুযোগ নিতে পারে। আপনি যদি কোনো শক্তিকে না কাছে ঘেঁষতে দিয়ে আপনার তরিটি তীরে ভেরাতে চান, তাহলে আপনাকে দক্ষ নাবিক হতে হবে এবং আপনাকে সহযোগী শক্তিকে তুলে নিয়ে বলতে হবে যে আমি একই যাত্রার যাত্রী। শেষ করতে হচ্ছে। আশরাফ, আরেকদিন আলোচনা করব। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানেই বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।